সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই অ্যারিস্টো ফার্মা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজ বিশ্ব কিডনি দিবস। সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। আমরা জানি প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়ে থাকে এবং 2006 সাল থেকে সেটি পালিত হয়ে আসছে। এবং এই উপলক্ষে মানুষকে সচেতন করার জন্য নানান কর্মসূচি নিয়েছে বিশ্বের সমগ্র দেশের সঙ্গে। আমাদের দেশে যারা নেফ্রোলজির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও। আসলে সত্যিকার অর্থে যে আমরা কি জানি যে আমাদের কিডনিটা কি সুস্থ রয়েছে কিনা, কিডনির গুরুত্ব কতখানি সেটি কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। এবং যেহেতু এই রোগের শুরুটিতে হয়তোবা তেমন কোনো উপসর্গ দেখা যায় না, নীরবে নিভৃতে অনেক সময় এটি ক্ষয় হতে থাকে, কাজে যখন সেটি শনাক্ত হয় তখন কিন্তু অনেকখানি দেরি হয়ে যায়। কাজে প্রতি বছর প্রতি সময়ে আমাদের কিডনির সুস্থতা নির্ণয়ে আমাদেরকে খুবই সচেতন এবং গুরুত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং সেই উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা, এবং আমাদের আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, প্রফেসর এবং সাবেক বিভাগীয় চেয়ারম্যান, বিএসএমএমইউ, আহ্বায়ক বাংলাদেশ রিনাল অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার আবু সালেহ আহমেদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত ডাক্তার আবু সালেহ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ ফরহাদ হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক, নেফ্রোলজি বিভাগ, মুগ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল, মেম্বার সেক্রেটারি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত। আমরা আসলে আলোচনা শুরু করতে চাই অধ্যাপক প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে আমরা কিডনির গুরুত্বটাকে অনেক সময় ধরতে পারি না, যে নীরবে নিভৃতে সে কাজ করে যায় প্রতিনিয়ত প্রতিদিন, কিন্তু এর ভীষণ গুরুত্ব রয়েছে আমাদের শারীরবৃত্তীয় কার্যক্রম সম্পাদনে। আসলে মূলত কিডনি কী কী ধরনের কাজগুলো করে থাকে, কেন আসলে কিডনিকে আমাদের গুরুত্ব দিতে হবে? ধন্যবাদ। আসলে দুটি কিডনি মানুষের থাকে, পিছন দিকে, পিঠের পিছন দিকে দুটি কিডনি থাকে, এবং এই কিডনি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই আমাদের শরীরে যে মেইন কয়েকটা অর্গান, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কারণ এই কিডনি দিয়ে আমাদের শরীরে যত বিপাকীয় মাধ্যমে যত ওয়েস্ট প্রোডাক্টস, বর্জ্য পদার্থ সব বের হয়। এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে, এটা রক্ত তৈরিতে সাহায্য করে, এটা অ্যাসিড বেস ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স, এগুলো সব মেনটেন করে। সেই জন্য এই কিডনির সুস্থতা অত্যন্ত জরুরি। কারণ কিডনি যদি অসুস্থ হয়ে যায়, তো এই প্রভাবটা অন্যান্য অর্গান, অন্যান্য আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গের উপর পড়ে। সেই জন্য কিডনি অসুস্থ হলে এই ইনডিরেক্টলি ওইগুলো এফেক্টেড হয়, এবং সাধারণত রোগী খুব তাড়াতাড়ি খারাপের দিকে চলে যায়। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম। আমি যদি সরাসরি ডাক্তার আবু সালেহ আহমেদ আপনার কাছে একটু আসি, যে এবারের যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে যে আর ইউর কিডনিজ ওকে, অর্থাৎ আপনার কিডনি কি সুস্থ আছে কিনা, এই সুস্থতা আছে কিনা আসলে বোঝার উপায় কি, মানে কি কি ধরনের লক্ষণগুলো দেখা দিলে আমরা কিডনির কথা ভাববো যে কিডনির কোনো সমস্যায় পড়েছে কিনা? ধন্যবাদ ডক্টর হাসান। সত্যিকার অর্থে বলা হচ্ছে যে একদিক দিয়ে কিডনি সাইলেন্ট অর্গান, পরীক্ষা না করলে ধরা পড়বে না। তো তাহলে আসলে কাদের পরীক্ষা করা উচিত? তো যাদেরকে আমরা মনে করছি যে হাই রিস্ক গ্রুপে আছে, বিশেষ করে সারা পৃথিবীতে কিডনি নষ্টের প্রথম রোগটা আসলে ব্যাকগ্রাউন্ড ডিজিজ আমরা যদি বলি, তাহলে সেটা ডায়াবেটিস। যারা হাই ব্লাড প্রেশারের রোগী তাদের স্ক্রিন করার কথা আমরা বলছি। যারা হলো আনহেলদি লাইফ লিড করে, অথবা ধরেন যে যাদের অনিয়ন্ত্রিত ওষুধ খাওয়ার হিস্ট্রি থাকে, ব্যথার ওষুধ খাওয়ার হিস্ট্রি থাকে, অথবা ফ্যামিলিতে যাদের কিডনি রোগের প্রাদুর্ভাব বেশি, এই সমস্ত মানুষগুলিকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে চাই, এবং তাদের ক্ষেত্রে আমরা পরামর্শটা দিচ্ছি যে আপনাদের কিডনি স্ক্রিন করেন। ইভেন যাদের নাকি ডায়াবেটিস থাকে, যাদের প্রেশার থাকে, আফটার 40 ইয়ার্স আমরা বলছি যে কারোর কোনো রোগ না থাকলেও 40 ইয়ার্সের পরে এভরি 3 ইয়ার্স ইন্টারভ্যাল, 3 বছর পর পর কিডনি স্ক্রিন করা উচিত। আর আরেকটা গ্রুপ আছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যদি কারোর ছোটোকাল থেকেই বারবার প্রসাবে ইনফেকশন হয়, অথবা প্রসাব করতে গিয়ে কোনো বাচ্চার যদি কোনো ডিফিকাল্টিস দেখে প্যারেন্টসরা, তাহলে এই বাচ্চাগুলিকেও আমরা বলছি যে তাদের কিডনি রোগ থাকতে পারে, সুতরাং তাদেরকেও স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসা উচিত। জি অবশ্যই, মানে যারা আসলে ঝুঁকির মুখে যারা রয়েছে তাদের কথাগুলো আপনি বললেন, সুন্দরভাবে বলেছেন। ডক্টর মোহাম্মদ ফরহাদ হাসান চৌধুরী, আমি যদি একটু আসতে চাই আপনার কাছে, যে
এবারের যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে আর ইউর কিডনিজ ওকে, আর্লি ডিটেকশন অ্যান্ড প্রোটেক্ট ইউর কিডনি। আমরা যদি বাংলায় সরাসরি বলতে চাই যে আপনি কি আপনার কিডনি কি সুস্থ, দ্রুত শনাক্তকরণ এবং কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন। এবারের প্রতিপাদ্য বিষয়টির আসলে গুরুত্বটা কি, এবং এই যে বিশ্ব ওয়ার্ল্ড কিডনি ডে বা বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে, এর যদি ব্যাকগ্রাউন্ডটি আমরা জানতে চাই তাহলে সেটি সম্পর্কে আমাদেরকে একটু যদি বলুন। ধন্যবাদ। কিডনি আমাদের মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরের যাবতীয় যে দূষিত পদার্থগুলি এগুলি কিডনির মাধ্যমে প্রস্রাবের সাহায্যে বের হয়ে যায় আমাদের শরীর থেকে। তো এই কিডনি সুস্থ রাখা এবং কিডনি রোগ প্রতিরোধের বার্তা নিয়ে প্রতি বছর সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড কিডনি ডে পালিত হয়। এটা প্রতি বছর মার্চের দ্বিতীয় সপ্তাহে পালিত হয়। এই হিসাবে আজ 13ই মার্চ বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে সারা বাংলাদেশে। এই বিশ্ব কিডনি দিবস প্রতিপালনের জন্য কিছু আসলে উদ্দেশ্য আছে। এটা একটা একটা আসলে আনন্দমূলক অনুষ্ঠান নয়, এটা একটা জনসচেতনতামূলক অনুষ্ঠান। এটা সকলের মাঝে, সকল ডাক্তার, নার্স, আমাদের আপনারা মিডিয়া পার্সন এবং যারা জনসাধারণ আছেন সবার কাছে আমরা এই মেসেজটা দিতে চাই কিডনির গুরুত্ব সম্পর্কে এবং কিডনি কিভাবে ভালো রাখা যায়। এই বিশ্ব কিডনি দিবস পালন করার কিছু লক্ষ্য আছে। এর ভিতর কিডনি স্বাস্থ্যের প্রচার, কিডনির কারণ এবং লক্ষণসমূহ জনসাধারণের মাঝে জানানো এবং সচেতনতা তৈরি করা। যারা ঝুঁকিপূর্ণ আছেন, যাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা আছে, যেটা সালে স্যার ইতিমধ্যে বললেন, যে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যারা অতিরিক্ত মোটা, যাদের বংশে কিডনি রোগের ইতিহাস আছে এবং যাদের বয়স 50-এর বেশি, এই গ্রুপটা যারা মানে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা, এদের প্রাথমিক শনাক্তকরণ এবং রোগ প্রতিরোধ করে আমাদের এই কিডনি বার্ডেনটা কমানো। এছাড়া আপনার আমাদের দেশীয় যে নীতিমালা আছে বা আমাদের দেশের যে আইন কানুন, এর মাধ্যমে কিডনি রোগীদের জন্য সাহায্য সমর্থন করা এবং কিডনি বান্ধব আমাদের স্বাস্থ্য নীতিমালা তৈরি করা। ইন্টারন্যাশনালি কিছু দাতা সংস্থা আছে এবং আমাদের সরকারের মাধ্যমে ইন্টারন্যাশনালি এই কিডনি রোগটা আমাদের দেশে কমানোর জন্য তাদের সাহায্য সহযোগিতা নেওয়া। যেমন ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অঙ্গদানে যে মোটিভেশন করা মানুষের, এটাও আমাদের কিডনি দিবসের লক্ষ্য। এছাড়াও আপনার সুস্থ জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার, সুস্থ জীবনযাপনের মাধ্যমে একটা সুস্বাস্থ্য, আমরা স্বাস্থ্যকর একটা জীবনযাপন করব, এটা আমাদের লক্ষ্য। তো এবার যে প্রতিপাদ্য, এই আমাদের যে যতগুলি লক্ষ্য বললাম, এগুলি খুব সুন্দরভাবে এবার প্রতিপাদ্যতে উঠে এসেছে যে আর ইউর কিডনি ওকে, ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট ইউর কিডনি। যে আমরা সবাই আমাদের নিজেকে প্রশ্ন করি, আমরা যে আমার কিডনি কি সুস্থ আছে, সেক্ষেত্রে যারা ঝুঁকিপূর্ণ আছে তারা তো অবশ্যই তাদের পরীক্ষা করতে হবে, এবং আমরা যারা ভালো আছি তারাও আমাদের যে মনে যদি সামান্যটুকু সন্দেহ থাকে যেন আমার কিডনির সমস্যা হতে পারে, আমি নিয়ম মাফিক চলতেছি না, বা আমার কিছু আছে, সেকেন্ডারি কিছু রোগ আছে, তাহলে দ্রুত আমাদের পরীক্ষা করতে হবে এবং দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে এটার চিকিৎসা করতে হবে যাতে কিডনি রোগটা প্রোগ্রেস না করে। একদমই যথার্থ বলেছেন। আমি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম আপনার কাছে একটু ফিরে আসতে চাই। সেটি হচ্ছে যে কিডনি রোগীর সংখ্যা আসলে বাড়ছে সমগ্র বৈশ্বিক, আমরা যদি যে প্রতিবেদন আমরা দেখি বা তুলনা করি, বাংলাদেশে কিন্তু এর ব্যতিক্রম নয়। যে কেন আসলে ধীরে ধীরে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে এবং এই বাড়ার পেছনের যে এপিডেমিওলজিটা রয়েছে, যে কত আসলে বর্তমানে কিডনি রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে এবং যারা বিভিন্ন সময়ে চিকিৎসা পাচ্ছে, এই ধরনের কিছু তথ্য আপনার কাছ থেকে চাই। জি ধন্যবাদ। আসলে দেখেন, 1 দশক আগেও আমরা সার্ভে করেছিলাম, সেখানে ছিল কিডনি রোগীর সংখ্যা 18%, কিন্তু 10 বছর পরে এখন রিসেন্টলি সার্ভে 24-এ সার্ভে হয়েছে, সেখানে দেখেছে ইট ইজ 22.4%। তো সেই হিসাবে ধরলে আগে প্রায় 2 কোটি বলতাম, এবং প্রায় 3 কোটি 3.5 কোটি কিডনি রোগী আছে, এবং প্রতি বছরই এরকম 40,000-এর মতো মানুষের কিডনি নতুন করে শনাক্ত হচ্ছে। একটা জিনিস এখানে বুঝতে হবে, কারণ অনেকে মনে করে কিডনি রোগ মানে তার কিডনি ফেল করছে, শুধু সেটা না, শুধু কিডনি দিয়ে শুধু প্রোটিন নির্গত হলেই তার কিডনি রোগ। এখন পেশেন্টগুলো কেন বাড়লো, এর কয়েকটা কারণ আমরা নির্ণয় করতে পারছি। যেটা হলো কি, ডায়াবেটিস যাদের আছে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, 2 নম্বর যারা ব্লাড প্রেশার আছে তাদের নিয়ন্ত্রণ নাই, এবং কিছু নেফ্রাইটিস, কিছু রোগ যেটা সেকেন্ড কজ, সেই নেফ্রাইটিসের কারণ অনেক ক্ষেত্রে অজানা, তবে তারপরেও বলা হয় হেলদি লাইফস্টাইলের সাথে রিলেশন আছে, ইনফেকশন যদি কম হয় তাহলে, তো এইটা একটা কারণ। আরেকটা হচ্ছে কি, খাবার দাবারের ভেজাল।
এবং যেটা আমরা বলি ভেরিয়াস টাইপস অফ ডাইস এবং আর্টিফিশিয়াল কালারিং এজেন্ট এগুলো ইউজ করা হয়, এগুলো কিডনি রোগীর প্রচুর ক্ষতি করতেছে। এছাড়াও অনিয়ন্ত্রিতভাবে মানুষ অ্যান্টিবায়োটিক সেবন, ব্যথানাশক ঔষধ সেবন, এইটাও কিন্তু প্রচুর পরিমাণে কিডনি রোগ বাড়াচ্ছে। এবং রিসেন্টলি আমরা বলি সিকেডি অফ ইউ বলি আমরা, ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন ইটিওলজি, সেগুলো বলা হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের ফার্মিং এর সাথে রিলেশন, পেস্টিসাইডস যেগুলো আমরা বিভিন্ন রকমের ওষুধ দেই, কীটনাশক, তার সাথে রিলেশন আছে। তো ওভারঅল এই ফ্যাক্টরগুলোর জন্য আসলে আমাদের কিডনি রোগের সংখ্যা বাড়তেছে, এবং এই বাড়াটা নিয়ন্ত্রণ হচ্ছে না কারণ মানুষ সচেতন নয়। এবং আমাদের উদ্দেশ্য হলো যে মানুষকে সচেতন করা, যে কিভাবে সে আর্লি স্টেজে আসা এবং এতে করে কিডনি রোগকে কন্ট্রোল করা যাবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম। আমি ডাক্তার আবু সালেহ আহমেদ আপনার কাছে একটু আসতে চাই যে আসলে অনেক সময় মানুষজন ভীষণভাবে আতঙ্কিত হয়। যেমন কারো যদি দেখা গেল যে মুখ যদি একটু ফুলে গেল, তাহলে অনেকে ধরে নেয় যে আমার বোধহয় কিডনি বিকল হয়ে গেল। কারো পা ফুলে গেল বা পিছন দিকে যদি ব্যথা হয়, মানে এই যে কিছু কথা রয়েছে, আসলে সত্যিকার অর্থে কিডনি রোগীর যে লক্ষণগুলো রয়েছে, যেটি আসলে আমরা ডাক্তারের কাছে আমরা যাব বা আমাদেরকে আমরা পরামর্শ দেবো যাওয়ার জন্য, সেগুলো কি, সেটা সম্পর্কে একটু আমরা সুস্পষ্ট ধারণা চাই। কিডনি রোগের লক্ষণ প্রকাশ পেতেও পারে, নাও পারে। তবে কমন যে ধারণাগুলির কথা বললেন, যে শরীর ফুলে যাওয়া, চোখ মুখ ফুলে যাওয়া, ব্যাক পেইন হওয়া, এগুলি কিন্তু বিশেষ কিছু কিডনি রোগের ক্ষেত্রে সম্ভব। কিন্তু সব কিডনি রোগী যে একইভাবে প্রেজেন্ট করবে, একইভাবে তাদের এই উপসর্গগুলি দেখা দিবে, তা কিন্তু নয়। তাহলে এরকম যদি কেউ পা ফুলা নিয়ে আসে, তো পা ফুলার তো আমরা অনেক কারণই আছে, আমরা জানি যে সেটা লিভারের জন্য হতে পারে, হার্টের জন্য হতে পারে, ওষুধের জন্যও হতে পারে। সো কারোর পা ফোলা হলে আমাদের মেসেজটা এইটুকু অন্তত থাকবে যে ঠিক আছে, আপনার কিডনি ঠিক আছে কিনা সেটা আপনি একটু স্ক্রিন করে দেখেন, হতেও তো পারে। ফোলা হলে, চোখ মুখ ফোলা হলে, কিডনি রোগের ফোলাটা আসলে মূলত তো চোখ মুখ দিয়েই শুরু হয়। এটা চোখের পাতাগুলি ফুলে যায়, তারপরে গ্র্যাজুয়ালি এটা সারা শরীরকে ইনভলভ করে। তো এরকম চোখের পাতা ফুললে অবশ্যই আমাদের কিডনি স্ক্রিন করা উচিত। ব্যাক পেন, এটা আসলে ব্যাক পেনের মানে আরও অনেক কারণ আছে, ব্যাক পেনের আরও অনেক কারণ আছে। এটা ক্লিনিশিয়ান ছাড়া আসলে ডিটারমাইন করা নিশ্চিতভাবে বলা সম্ভব না যে এটা কিডনি ইউরিনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা কারো দীর্ঘ। এক্স্যাক্টলি, একটা যে বিষয় আছে সেটা হলো যে ইউরিনারি ডিফিকাল্টি যদি ফ্রিকোয়েন্সি বাড়ে, বলা হয় যে সিকেডির একটা আর্লিয়েস্ট ক্লিনিক্যাল ফিচার হলো নকচিউরিয়া, মানে রাতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া। এটা আরও অন্য কারণেও হতে পারে, কিন্তু একটা সিকেডির রোগীর এটা আর্লিয়েস্ট একটা লক্ষণ হতেও পারে। সো কারো যদি এরকম রাতের বেলায় প্রস্রাব ঘন ঘন হয়, তাহলে তার কিডনি ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। ইভেন ইউরিনারি অ্যাবনর্মাল কালার যদি সে দেখে, অথবা ফ্রদি ইউরিন যদি দেখে, অথবা একটা হাই কালার্ড ইউরিন যদি দেখে, যে প্রস্রাবে মনে হচ্ছে সামথিং রং, অ্যাবনর্মাল কালার এবং এই ফ্রদি ইউরিন ফ্রিকোয়েন্সি অথবা ইউরিনের যে কোনো ধরনের ডিফিকাল্টি যদি সে দেখে, তাহলে তার কিডনি স্ক্রিন করা বা পরীক্ষা করা উচিত। সাধারণত এই সমস্ত লক্ষণগুলি থাকলেই আমরা কিডনি রোগ সন্দেহ করতে পারব। একেবারে ঠিক বলেছেন। আমি ডক্টর ফরহাদ আপনার কাছে যদি একটু আসতে চাই, যে আসলে স্ক্রিনিংয়ের কথা আমরা বলেছি, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ঝুঁকির মুখে রয়েছে, সেই ঝুঁকিগুলোর কথা আপনার উল্লেখ করেছেন, কিন্তু আসলে আমরা একটি স্ক্রিনিং প্রসেসের আওতায় যদি কাউকে আনতে চাই, তাহলে আসলে কারা টার্গেট পপুলেশন হবে এবং আসলে কোন পর্যায় থেকে সেটা আমরা শুরু করতে পারি? ধন্যবাদ। কিডনি রোগ ঝুঁকিপূর্ণ, আমরা আসলে কিডনি রোগটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, আমরা একটা হচ্ছে আকস্মিক কিডনির বিকল, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি বিকল। আকস্মিক কিডনির বিকল যে রোগীগুলি, এটা আসলে আমরা এরা ঝুঁকির মুখে না, বা এটা আমরা আগে প্রিডিক্ট করতে পারবো না। কারণ এই কারণগুলি হচ্ছে, যেটা কিডনির প্রদাহ, এটা হতে পারে আপনার যেমন রক্তক্ষরণ, প্রচুর রক্তক্ষরণের মাধ্যমে যদি আমাদের প্রেশার কমে যায়, সেক্ষেত্রে কিডনি রক্ত পাবে না। যদি আপনার অনেক বমি হয়, বা আপনার যদি হিট স্ট্রোকের ক্ষেত্রে, এগুলি আসলে আমরা প্রিডিক্ট করতে পারবো না। আমরা প্রিডিক্ট করতে পারবো যে ঝুঁকিপূর্ণ কাজ, মানে যারা সেকেন্ডারি কজ, যেমন আমাদের কিডনি রোগের এখন প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, এরপর ওবেসিটি। এই রোগীগুলি যারা, এদের আমরা আসলে ঝুঁকিপূর্ণ বলতেছি। এই ঝুঁকিপূর্ণ রোগীদের আমরা পরীক্ষা খুব সাধারণভাবে পরীক্ষাগুলি করা যায় রক্ত এবং প্রস্রাবের মাধ্যমে।
রক্তে যদি আমরা দেখি মনে করেন যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আমরা ডায়াবেটিস পরিমাপ করব, যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এরা খুবই ঝুঁকির মধ্যে থাকেন। এরপর হাইপারটেনশন, এটাও ব্লাড প্রেশার মেজার করে করা যায়, প্রিডিক্ট করা যায়। আর যারা ওবেসিটি, বিএমআই মেজার করবো, এবং এদের ইউরিন পরীক্ষা করবো আমরা। হ্যাঁ, ইউরিন পরীক্ষা করব, যেখানে এখানে আমরা ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা বা প্রোটিন যাচ্ছে কিনা এটা আমরা দেখব। এবং এই একটা ইউরিন পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা ধরে ফেলতে পারবো যে তার সে কিডনি রোগ মানে সে কিডনি রোগ আক্রান্ত কিনা। এবং পরবর্তীতে কিছু ওষুধ আছে, এর মাধ্যমে আমরা কিন্তু একটা কিডনি রোগের ডিজিজটা প্রোগ্রেশন কমাতে পারি সঠিক চিকিৎসার মাধ্যমে। একেবারেই আমরা ফিরে আসবো আপনার কাছে। তার আগে আমি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে আসলে কখন আমরা ভাববো যে আমার কিডনিতে সুস্থ নেই। মানে আমরা যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করি, দেখা গেল যে কিছু, আমরা সাধারণত সবাই জানেন যে কিডনির পরীক্ষা সিরাম ক্রিয়েটিনিন নিয়ে সবাই মোটামুটি ওয়াকিবহাল রয়েছেন, সেটি রেঞ্জটি একটু বেড়ে গেলেই সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন। এবং একই সঙ্গে আরও কী কী পরীক্ষা আপনারা সাধারণত করে থাকেন? বিশেষ করে এস্টিমেটেড আমরা ইজিএফআর এর কথা বলে থাকি, ইউরিয়ার কথা বলে থাকি, অন্যান্য প্রোটিন যেগুলো রয়েছে, কখন আমরা বলবো? সিম্পল একটা পরীক্ষা হচ্ছে ইউরিন পরীক্ষা, ইউরিন রুটিন পরীক্ষা। তার মধ্যে আমরা যদি ইউরিনে প্রোটিন যায় তার একটা ইম্পর্টেন্ট, তার সাথে কিছু ফর্ম এলিমেন্টস আছে যেমন আরবিসি বা রক্তকণিকা, পাস সেল যায়, কিছু কাস্ট বলি আমরা, সেই কাস্ট যায়। এগুলো দেখে আমরা বলতে পারি যে তার কিডনির একটা ক্ষতি হচ্ছে। এবং যদি সাস্টেইনলি এটা অনেক বেশি পরিমাণে যায়, 1 গ্রামের বেশি প্রোটিন যায়, অনেকগুলো কাস্ট থাকে, আরবিসি থাকে, মানে রক্তকণিকা থাকে, তাহলে এটা ধরেই নেওয়া যায় যে সেক্ষেত্রে তার অনেক বেশি ক্ষতি হচ্ছে। তখন আমরা এই টোটালটাকে কোয়ান্টিফিকেশন করি, এই টোটাল প্রোটিনটা কতটুকু 24 ঘন্টায় যাচ্ছে কত। তার সাথে অবশ্যই ক্রিয়েটিন দেখতে হবে। এখন প্রথম পর্যায়ে ক্রিয়েটিন নাও বাড়তে পারে, ক্রিয়েটিনটা আস্তে আস্তে বাড়ে। যখন ক্রিয়েটিন বাড়া শুরু করে তখন ধরে নিতে হবে যে দুটো কিডনির 50% লস্ট। কারণ 50% নষ্ট না হওয়া পর্যন্ত ক্রিয়েটিন বাড়ে না। কিন্তু প্রোটিন নির্গত হওয়া, আরবিসি মানে রক্তকণিকা যাওয়া, এগুলো আগ থেকে শুরু হতে পারে। আর এট দ্য সেম টাইম আমরা দেখতেছি ইউরিয়াটা অ্যাকচুয়ালি কনফার্মেটরি কোনো টেস্ট না, এটা একটা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, কিন্তু ইউরিয়াটাও আমরা বেড়ে যায়, সাধারণত অনেক বেশি বেড়ে যায় ক্রিয়েটিনের তুলনায়। আরেকটা জিনিস আমরা যে ইলেকট্রোলাইটস, দ্যাট ইজ লবণের পরিমাণ তারতম্য হয়, পটাশিয়াম বেড়ে যায়, সোডিয়াম কমে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম আরও কিছু পরীক্ষার মধ্যে আমরা ইমেজিং পরীক্ষা করি, আলট্রাসোনোগ্রাম, আমরা দেখতে পাবো কিডনিগুলো অনেক ক্ষেত্রে ছোটো হয়ে যায়, কারো কিন্তু ছোটো না হলেও ভিতরে কিডনির আর্কিটেকচার চেঞ্জ হয়ে যায়। আমরা বলি কর্টিকোভাস্কুলার ডিফারেন্সিয়েশন লস্ট হয়, সিএম এগুলো বুঝতে পারি। তো এই কয়েকটা পরীক্ষা, রুটিন পরীক্ষা, ইউরিনের একটা আলট্রাসোনোগ্রাম, একটা সিরাম ক্রিয়েটিন, একটা ইলেকট্রোলাইটস, এই 3-4টা পরীক্ষা করলেই ধরা যাবে যে কিডনিটা আসলে কতখানি সুস্থ আছে। আমরা আসলে যদি জানতে চাই ডাক্তার আবু সালেহ আহমেদ আপনার কাছ থেকে, যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের কিডনি রোগীর সংখ্যা আসলে সবচেয়ে বেশি আমরা পাই? আপনার হসপিটালে ট্রিটমেন্ট করছেন, ঢাকা মেডিকেলের মতো একটি জনবহুল একটি হাসপাতালে, তো কোন কোন ধরনের রোগীগুলো সবচেয়ে বেশি এই মুহূর্তে আসলে আপনার পেয়ে থাকেন, যদি রেশিও থেকে থাকে? ধন্যবাদ। আসলে কিডনির রোগ মূলত 2 ধরনের রোগী আমরা হসপিটালে, যদি ইনডোরে আমরা আইপিডিতে ভর্তিযোগ্য রোগী যেগুলি থাকে, ভর্তিকৃত রোগী, তাদের মধ্যে 2টা ক্যাটাগরির রোগী বেশি পাই। একটা হলো যে আকস্মিক কিডনি বিকলাঙ্গতা, যেটা মানে ডাক্তারি ভাষায় আমরা যেটাকে একেআই বলছি। আর আরেকটা গ্রুপ হলো যে সিকেডি। মানে মূলত আমরা সিকেডি বেশি ফোকাস করছি এই কারণে যে একেআই, যারা আকস্মিক কিডনি বিকলাঙ্গতা নিয়ে আমাদের কাছে আসে, তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ কিডনি কিন্তু চিকিৎসা দিলে ভালো হয়ে যায়, তারা রিকভার করে যায়। সুতরাং এই গ্রুপটার চাইতে আমাদের ফোকাস কিন্তু বেশি আসলে সিকেডির দিকে, যে সিকেডির যদি বার্ডেন আমরা না কমাতে পারি তাহলে আসলে এটা একটা মানে হেলথ বাজেট দিয়ে এটাকে ম্যানেজ করা সম্ভব না। তো সিকেডির মধ্যে কমন কারণগুলির মধ্যে যেটা অলরেডি আমরা বলে ফেলেছি সবাই, যে ডায়াবেটিস জনিত কিডনি বিকলাঙ্গতা, এটা সবচেয়ে বেশি এখন পর্যন্ত আমাদের ডাটা তাই বলছে। তারপরে আমরা আরেকটা গ্রুপকে পাচ্ছি, সেটা হলো যে নেফ্রাইটিস, কিডনির প্রদাহ, যেটা শুরুই হয় আসলে প্রসাবে প্রোটিন যাওয়া দিয়ে, আরবিসি যাওয়া দিয়ে, যেটা স্যার অলরেডি বলেছেন, এবং গ্র্যাজুয়ালি তারপরে আস্তে আস্তে কিডনি নষ্ট হতে থাকে, ক্রিয়েটিনিন বাড়তে থাকে। আর থার্ড মোস্ট যেটা, সেগুলি হলো যে হাইপারটেনশন, ডায়াবেটিস, এটা ওভারল্যাপ আছে। আর এর সাথে হলো যে ওষুধপত্র খেয়ে আসে, অনেক ব্যথানাশক ওষুধ অথবা ওভার দ্য কাউন্টার অনেক ওষুধ খেয়ে যারা আকস্মিক কিডনি বিকলাঙ্গতা নিয়ে আসে। এবং সিকেডির মধ্যে একটা সিগনিফিক্যান্ট গ্রুপ আছে যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে আসে,
তাদের একটা গ্রুপ আছে। মানে কথায় কথায় মুড়ি মুড়কির মতো দোকান থেকে খাচ্ছে তারা। একটা কিনে পেন কিলার খেয়ে ফেলেছেন। কাজে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে এই বিশ্ব কিডনি দিবসের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আছি এবং কথা বলছিলাম আপনার কিডনি কি সুস্থ আছে কিনা, এবং কিডনির এই যে আর্লি ডিটেকশন এবং যদি নির্ণয় করা যায় খুব দ্রুত, তাহলে আপনি কিডনিকে সুস্থ রাখতে পারবেন। সেটি আজকে আলোচনায় আমরা আলোচনা করছি। আমি সরাসরি চলে আসি ডক্টর মোহাম্মদ ফরহাদ হাসান চৌধুরী আপনার কাছে, যে আসলে এই যে ট্রিটমেন্ট স্যার যেটি বললেন যে বিভিন্ন রকম কিডনি রোগী আপনারা পেয়ে থাকেন, এই ট্রিটমেন্টের সূচনাটি কীভাবে হয়? যখন একটি কিডনি রোগী আপনাদের কাছে আসে, ধরে নিলাম যে তার ইউরিনে প্রোটিন যাচ্ছে বা ক্রিয়েটিন লেভেলটা একটু বেশি, সে মানসিকভাবে ভেঙে পড়ে, আপনার কাছে যখন আসে তার চিকিৎসাটির সূচনা কিভাবে করেন বা কী ধরনের আসলে প্ল্যান বলে থাকেন তাদেরকে? ধন্যবাদ। আসলে যখন একজন কিডনি রোগী শুনে যে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা কিডনি খারাপ নষ্ট, তখন কিন্তু আসলে সে মানসিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং তার সাথে সাথে তার ফ্যামিলি একটা বিশাল ধাক্কা খায়। আর যদি উনি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হন, তাহলে তো আরও মানে পরিবার পুরা মানে পথে বসের মতো হয়ে যায়, মানে তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং আর্থিকভাবেও। এটার চিকিৎসা আমরা প্রথমে আসলে রোগীর সাথে আমরা কাউন্সিলিং করি যে না, কিডনি রোগ আপনার প্রতিরোধযোগ্য বা এটা কিডনি রোগটা চিকিৎসা করলে এটার যে স্টেজগুলি বা এটার যে প্রোগ্রেশন, এই প্রোগ্রেশনটা থামানো যায় বা এটা সময় পাওয়া যায়। যেমন আমরা কিডনি রোগ 5টা ভাগে ভাগ করি, সিকেডি স্টেজ 1, 2, 3, 4, 5। তো সেই ক্ষেত্রে আপনার স্টেজ 3 পর্যন্ত আমরা কিন্তু ওষুধের মাধ্যমে এবং জীবন ধারণ, খাবার এগুলির পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা এটা 10 থেকে 15 বছর একটা রোগীর সময় পাবে যদি সে ভালোভাবে এই নিয়মগুলি মানে। এই ক্ষেত্রে আপনার যে রোগগুলি যেমন ডায়াবেটিসের জন্য হচ্ছে, হাইপারটেনশনের জন্য হচ্ছে, এই রোগগুলি যদি সে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে ওষুধের মাধ্যমে চিকিৎসকের পরামর্শে, সে যদি খাবার আমরা যেভাবে আমরা গাইডলাইন দেব, খাবার, পানি এবং এগুলি নিয়ন্ত্রণ করে যদি সে ওষুধগুলি ঠিকমতো খায় এবং ইচ্ছে মতো যে অ্যান্টিবায়োটিক বা যে ব্যথানাশক ওষুধগুলি যদি না খায়, তাহলে আপনার মোটামুটি ভালো থাকবে। আর যখন স্টেজ আপনার 4 and 5 হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীগুলিকে আমরা তখন বলি আপনারা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যে কিডনির পরবর্তী চিকিৎসার ধাপ, এটার জন্য প্রিপারেশন নেন। সেই ক্ষেত্রে আমাদের অপশন দেই যেগুলি একটা ডায়ালিসিস, এটা 2 রকম আছে, একটা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনাল ডায়ালিসিস আর একটা হেমোডায়ালিসিস আর ট্রান্সপ্লান্ট। এই অপশনগুলিকে রোগীকে বা রোগীর যারা অভিভাবক আছেন তাদেরকে বলা হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশে মোটামুটি এখন হেমোডায়ালিসিস অ্যাভেলেবেল। সিপিডিটা একটু কম জনপ্রিয়, কিন্তু এটা বাইরে কিন্তু খুব ভালো জনপ্রিয়। এটা আমরা চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা যাতে জনপ্রিয় করা যায়। এবং সবচেয়ে ভালো যেটা আপনার মডিউল অফ ট্রিটমেন্ট হচ্ছে ট্রান্সপ্লান্ট, যে ট্রান্সপ্লান্টের মাধ্যমে একজন রোগী নতুন জীবন পায়, কিডনি রোগী। হ্যাঁ, সে ট্রান্সপ্লান্ট যদি ভালোভাবে যদি ওষুধ খায় এবং লাইফস্টাইল মেনটেন করে, মোটামুটি একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো সে জীবন ধারণ করতে পারে। তো সুতরাং যে কিডনি রোগ হলে যে একবারে ভেঙে পড়তে হবে যে না আমি মারা যাচ্ছি বা ওইরকম না, স্টেজ 3 পর্যন্ত কিন্তু সে প্রচুর সময় পাবে, অন্তত 10 থেকে 15 বছর সময় পাবে। সে যদি ভালোভাবে চলতে পারে, একজন রোগী নিয়ম মাফিক চলতে পারে, সে সুন্দরভাবে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। আপনি খুব সুন্দর করে প্রত্যেকটি ধাপগুলো বলেছেন, নিশ্চয়ই আমার দর্শকরা সেটি একটি ধারণা পাবে। প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আমি যদি একটু আসি যে এর পরবর্তী যে চিন্তাটা আসে সেটি হচ্ছে ডায়ালিসিস নিয়ে মানুষের মধ্যে একটা ভীষণ ধরনের ভীতি কাজ করে। ডায়ালিসিসের কথা শুনলেই অনেকে পিছিয়ে যায় এবং সেটি আসলে সব জায়গায় সহজলভ্য নয় এবং আমাদের যে আর্থসামাজিক যে প্রেক্ষাপট সেটির সাথেও অনেক ক্ষেত্রে ম্যাচ করে না। অনেকেই টাকা নিঃস্ব হয়ে যায় ডায়ালিসিসের ক্ষেত্রে। সরকারি বেসরকারি পর্যায়ে সুবিধাটি একেবারেই অপ্রতুল, যে কথাটি বলছি। সেক্ষেত্রে আসলে এই রোগীদেরকে আপনারা কিভাবে আসলে কাউন্সেলিং করে থাকেন, বা ডায়ালিসিসের এই যে গুরুত্বটি কখন শুরু করতে হবে, এই সিদ্ধান্তটি অনেক ক্ষেত্রেই কিন্তু প্রলম্বিত হয়। এই জায়গাটির কথাটা যদি আমাদেরকে। ধন্যবাদ। আসলে ডায়ালিসিসটা হচ্ছে কি, আমরা প্রতিদিন একটা লোকের যে প্রস্রাব হয় 2 থেকে 3 বার, এই কাজটাই কিন্তু মেশিন করে, রক্তকে ছেঁকে নিয়ে বর্জ্য বের করে দিই। সাধারণত আমরা সপ্তাহে 2 বার অথবা 3 বার ডায়ালিসিসের জন্য পড়ি। এখন কখন ডায়ালিস করবেন? যদি ক্রিয়েটিনের মাত্রা 800 মাইক্রোমোল বা কেউ আরেকটু বেশি বলে, তবে 800 মাইক্রোমোলের উপরে সাধারণত যখনই উঠে যাবে, অথবা এর চেয়ে নিচেও যদি হয়, অনেকে সিমটম ডেভেলপ করে, শ্বাসকষ্ট হয়, পানি শরীরে জমে যায়, ডায়ালিস করতে হবে। এখন বলা হচ্ছে যে আসলে কথাটা একদমই সত্য,
বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা ডায়ালিসিস করতে চায় না, বলে ডায়ালিসিস করলে তো আমি ডিপেন্ডেন্ট হয়ে যাবো এটা। একদম। তো এখন ডায়ালিসিস ছাড়া কি আর কোনো অপশন আছে কিনা? আসলে দেখেন, যখন কিডনির পুরোপুরি নষ্ট হয়ে যায় তখন তাকে ডায়ালিসিস যেতে হবে। তবে সবচেয়ে ভালো যেটা ফরহাদ বললেন যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলে ডায়ালিসিস করলে শুধু আপনি তার এক্সক্রিটরি পার্টটাকে আপনি এটা রিপ্লেস করতে পারবেন, কিন্তু একটা ট্রান্সপ্ল্যান্ট করলে পুরোপুরি তার সমস্ত শরীরে যত বিপাকীয় পর্যায়ে সব কিছু ঠিক করা যায়। সেই জন্য ট্রান্সপ্ল্যান্টটা ভালো। এখন ডায়ালিসিস, আমাদের দেশে যে ডায়ালিসিস সেবা এর বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক এবং বাইরে আছে কিন্তু অত সহজলভ্য নয়। 2 নম্বর হচ্ছে কি, এটা অত্যন্ত এক্সপেন্সিভ। একটা ডায়ালিসিস করতে একটা ডায়ালিসিস মিনিমাম 3000 উপরে 5-6-7 হাজার টাকা লাগে। তাহলে একটা মানুষের প্রায় প্রতি মাসে 40-50 হাজার টাকা ডায়ালিসিস নিচে দেওয়া এটা সম্ভব না। আর সিএবিডি যেটা আছে, আমাদের পেরিটোনিয়াল ডায়ালিসিস, সেটাও খুবই এক্সপেন্সিভ, কারণ ওর ফ্লুইডটা, যেটা পানিটা ব্যবহার করা হয় বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এবং এটার ক্ষেত্রে মানুষকে একটা ডেডিকেটেড রুম দিতে হয়, ক্লিন রুম, আদার ইনফেকশন হয়ে যায়। তো এই দুটো ক্ষেত্রে আসলে একটি প্রতিবন্ধকতা আছে। এখন সরকারের পক্ষে, একার পক্ষে তা করা মোটেই সম্ভব না, কোনো দেশেই সম্ভব না, শুধু জাপান ছাড়া। জাপান সাবসিডাইজ। তো সেক্ষেত্রে আমরা আসলে প্রতিরোধের দিকেই আগাতে হবে। তো আমাদের বাংলা রেনাল স্টেশনের এই জন্য আমাদের মূল লক্ষ্য হলো যে হাউ টু প্রিভেন্ট ইন আর্লি স্টেজ। প্রথমে কীভাবে আটকানো যায় যাতে করে পেশেন্ট ডায়ালিসিস না যাওয়া লাগে। আর যদি আদৌ পেশেন্ট ডায়ালিসিস যায় তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সপ্ল্যান্টকে চুজ করবো আগে, কারণ ট্রান্সপ্ল্যান্ট করলে তার অ্যাকচুয়ালি পুরোপুরি সে সুস্থ হয়ে যাবে, নতুন জীবন লাভ করবে। একেবারে আমরা খুবই সুন্দর বললাম যে প্রতিরোধই আসলে মানে আসলে প্রধান কাজ, যেটি এটাকে আসলে আমরা নিরাপদ রাখতে পারি আমাদের কিডনিকে। ডাক্তার মোহাম্মদ আবু সালেহ আহমেদ, আপনার কাছে যদি আসি, যে প্রাথমিকভাবে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কিডনি রোগী রয়েছেন, কিডনি, তারা অনেকে আশান্বিত থাকেন যে এটি লেভেলটা আবার কমে আসবে কিনা, আগের জায়গায় ফিরে যেতে পারবেন কিনা, এবং কিছু ওষুধ দিয়ে যান, তাদের হিমোগ্লোবিন কমে যায়, তাদের ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে, কিছু আপনারা প্রতিরোধযোগ্য কিছু ওষুধ দিয়ে থাকেন। এই প্রাথমিক চিকিৎসাটি একটু বলবেন, এবং একই সঙ্গে রেনাল ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি ট্রান্সপ্ল্যান্টের আমাদের প্রেক্ষাপটটি এখন আমরা কোথায় আছি বর্তমানে? ধন্যবাদ। চিকিৎসা যেটা হয়, কিডনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে বিকলাঙ্গ হয় তখন শরীরে আসলে অনেকগুলি সমস্যা দেখা দেয়, বিশেষ করে স্টেজ 3B, তার নিচে যখন কিডনি আরও খারাপ হবে তখন তার রক্ত তৈরির প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে, তার ইলেকট্রোলাইটসের প্রবলেম দেখা দিবে, তার শরীরে অ্যাসিড এবং ক্ষারের মাত্রা এলোমেলো হয়ে যাবে, এবং এর ফলশ্রুতিতে দেখা যাবে যে তার বোন হেলথ মানে অস্থিমজ্জার কিছু চেঞ্জ হয়ে যায়। এই সমস্ত জিনিসগুলি প্রিভেন্ট করার জন্য, এগুলি ঠিকঠাক রাখার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি। যেমন হিমোগ্লোবিন ঠিক রাখার জন্য আমরা কিছু হেমাটিনিক্স ইউজ করি, আমরা কিছু ইরাথ্রোপয়েটিন জাতীয় এগুলি ইউজ করি, আমরা অ্যাসিডোসিসটা কারেকশন করার জন্য অনেক সময় অ্যালকালি সাপ্লিমেন্ট দেই। তারপরে হলো যে বোন হেলথটা ঠিক রাখার জন্য আমরা কোনো সময় ফসফেট বাইন্ডার দেই। ইভেন প্যারাথাইরয়েড লেভেল অনেক বেশি হয়ে যায়, সেগুলিকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য আমরা একটি ভিটামিন ডি বা এটা প্রোটোকল আছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেই। আর ট্রান্সপ্লান্টের কথা যেটা বললেন, ট্রান্সপ্লান্টের ইতিহাস বাংলাদেশের তো আসলে অনেক দীর্ঘ, কিন্তু মানে বিএসএমইতে ফার্স্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল আমি যতটুকু মনে পড়ে স্যার 1988 or 82, কিন্তু সেই হিসেবে আমাদের দীর্ঘদিনের এই পরিক্রমায় আমরা ট্রান্সপ্লান্টটাকে সেইভাবে এখনও এগিয়ে নিতে পারিনি। তার পেছনে আসলে অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, অনেক কারণ দেখানো যাবে, কিন্তু আমাদের দেশে এখন কিন্তু আসলে নিয়মিত কয়েকটা সেন্টারে ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে। সরকারি পর্যায়ে যেটা বিএসএমইতে ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম চালু আছে, তারা নিয়মিত ট্রান্সপ্লান্ট করছে। আমরা কিডনি ইনস্টিটিউটের কথা জানি, সেখানে ট্রান্সপ্লান্ট হচ্ছে। বেসরকারি পর্যায়ে অনেক জায়গায় হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় অসুবিধার জায়গা যেটা, যে আমাদের ডোনারের সংকট আছে। আমরা চাইলেই একজন আরেকজনকে কিডনি দিতে পারছি না, এবং এই আইনগত বাধ্যবাধকতার কারণে আমরা এই ট্রান্সপ্লান্ট প্রোগ্রামটা এগিয়ে নিতে পারছি না। এখন এই সংকট থেকে উত্তরণের জন্য রিসেন্টলি আমরা ক্যাডাভারিক ডোনার থেকে ট্রান্সপ্লান্ট করা যায় কিনা সেটা আমরা অলরেডি চালু করেছি। এই প্রোগ্রামগুলিও ভবিষ্যতে আমাদেরকে এগিয়ে নিতে হবে। আর ডোনার পুলটাকে আর একটু বাড়ানো যায় কিনা, আইনের মধ্যে কাঠামোগতভাবে এটাকে আর একটু এক্সপ্যান্ড করা যায় কিনা,
এছাড়া আমাদের আসলে ট্রান্সপ্লান্ট এগিয়ে নেওয়া আসলে ডিফিকাল্ট, কঠিন হয়ে যাচ্ছে। খুবই চমৎকার করে বললেন আপনি। ডাক্তার ফরহাদ, আপনার কাছে যদি একটু আসি, যে আসলে একটা কিডনি রোগী, আপনি বললেন যে কিছুটা বিপরীত, তাকে আপনার কাউন্সেলিংয়ের একটা বিষয় রয়েছে, একই সঙ্গে তার জীবনধারার কিছু পরিবর্তনের বিষয় রয়েছে, যে তার লাইফস্টাইল মডিফিকেশন। সাধারণত কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন, সংক্ষেপে যদি একটু বলেন। লাইফস্টাইল মডিফিকেশন, আসলে কিডনি রোগীদের জন্য লাইফস্টাইল মডিফিকেশন একটা গুরুত্বপূর্ণ অংশ। সে যদি ভালোভাবে ডাক্তারের পরামর্শ মতো যদি তার জীবন ধারণ করে, তাহলে তার কিডনির প্রোগ্রেশনটা কিন্তু মানে সে হল্ট করতে পারবে অনেকভাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু খাবারের রেস্ট্রিকশন আছে, যেমন যেই খাবারগুলিতে পটাশিয়াম বেশি, ফসফরাস বেশি, ইউরিক অ্যাসিড বেশি, এই খাবারগুলি রেস্ট্রিকশন করতে হবে। 2 নম্বর, পানি, একটা পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, এবং বেশিও না কমও না, এগুলোর কিছু রেস্ট্রিকশন আছে। 3 নম্বর, যেমন আপনার ডায়াবেটিস, তার অবশ্যই ডায়াবেটিস এবং হাইপারটেনশন নিয়ন্ত্রণ করতে হবে। তো সেক্ষেত্রে ডায়াবেটিক ফুডগুলি আপনার বাদ দিতে হবে। হাইপারটেনশনের জন্য অতিরিক্ত লবণ খাবেন না। আমরা যেটা বলি যে আপনার কিছু রুলস আছে, যেমন আমরা এটা বিভিন্ন সময় বলি, যেমন পর্যাপ্ত পানি খাবেন, ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে রাখুন, আপনি অতিরিক্ত লবণ খাবেন না, আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখুন, আপনার অবেসিটি অতিরিক্ত মোটা বা স্থূলতা নিয়ন্ত্রণ করুন, কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কসগুলি খাবেন না, নিয়মিত আপনার শরীরচর্চা করুন, আপনি সচল থাকুন, ঠিক আছে, এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ খাবেন না। এই নিয়মগুলি, এটাকে গোল্ডেন রুল বলা হয়, এই নিয়মগুলি যদি মেনে চলেন ডাক্তারের পরামর্শ মতো, তাহলে সে ভালো থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, আপনার কাছে সংক্ষেপে আসি, যে রমজান চলছে, এই সময় অনেক কিডনি রোগীরা রোজা রাখতে চায়, অনেকেই আসলে রাখা সম্ভব হয় না। তাদের জন্য যদি আপনার ছোট কয়েকটি পরামর্শ দেন, যে কারা রোজা রাখতে পারবে এবং তাদের কি নিয়ম মানতে হবে এই সময়। আমাদের আসলে রমজান বাংলাদেশের মুসলিম প্রধান দেশ, সবাই রোজা রাখতে চায়, এবং কিডনি ডিজিজ এক্সেপশন না। প্রায় রোগীরা বলে রোগীরা রোজা রাখতে পারবো, কিন্তু আমরা আসলে 3টা ভাবে ভাগ করছি, যারা মাইল্ড ফর্ম, মডারেট ফর্ম অ্যান্ড সিভিয়ার ফর্ম। এই জন্য বলা হচ্ছে যারা খুব বেশি খারাপ না, ক্রিয়েটিন 3-এর নিচে আছে, তাদের ক্ষেত্রে বা রোজা রাখতে পারবে। হ্যাঁ, 1 থেকে 1.5 থেকে 3, যেমন 3 থেকে 6 যারা, তাদেরকে বলা হচ্ছে এদেরকে রোজা রাখাটা প্লাস মাইনাস, এদের যদি রোজা রাখে, এটা ট্রায়াল ফাস্টিং বলি আমরা, রোজা মাসে, শ্রাবণ মাসে যদি তারা 3-4 দিন 5 দিন রোজা রাখে দেখতে পায় তাদের কী অবস্থা। আর যাদের ক্রিয়েটিন 6-এর উপর, তাদের রোজা রাখার জন্য আমরা অ্যাডভোকেট করি না। এছাড়া একটা জিনিস মনে রাখতে হবে, যে যারা ডায়াবেটিস রোগী আছে, তাদের এই রোজা মাসে হাইপোগ্লাইসেমিয়া, ডিহাইড্রেশন, এগুলো চান্স বেড়ে যায়, সে কিন্তু এইসব রোগী রোজা না রাখলেই ভালো। কারণ আমাদের ধর্মেই আছে যে আপনি রোগ বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন না। অসংখ্য ধন্যবাদ। আমি একেবারে শেষের দিকে ডক্টর আবু সালেহ আহমেদ, আমি আপনার কাছে আসতে চাই, যে বাংলাদেশের কিডনির যে ব্যবস্থা, আমরা জানি যে একটি নতুন স্বাস্থ্য সংস্কার চলছে, এবং সেখানে আমরা চাই যে কিডনির যে এত বিশাল একটি জনগোষ্ঠী যারা কিডনি রোগে আক্রান্ত, তাদের জন্য একটি সুন্দর সময় আসুক, তারা যাতে নির্বিঘ্নে তাদের সেবাটি পেতে পারে। এই ক্ষেত্রে বিদেশ যাওয়ার প্রবণতাটি কিভাবে কমানো যায়? অনেকেই ট্রান্সপ্লান্টের জন্য বাইরে যাওয়ার একটা চেষ্টা করেন, এবং আমাদের দেশের এই উন্নয়নটি কিভাবে সম্ভব, সেক্ষেত্রে যে আপনার পরামর্শ চাই। ধন্যবাদ। আসলে আমাদের এখন কিডনির রোগীগুলি যারা বিদেশে যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই যায় ট্রান্সপ্লান্টেশনের জন্য, কারণ আমাদের আইনগত বাধ্যবাধকতার কারণে আমরা ট্রান্সপ্লান্ট যেটা করতে পারি না, সেটা তারা সামহাও এটা বাইরের দেশে গিয়ে করে আসে। সেটা মানে এটা একটা বড় জায়গা। এখন এই জায়গাটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই বা একটু কমিয়ে নিয়ে আসতে চাই, অথবা একটু সহনীয়ও রাখতে চাই, তাহলে আমার ডোনার পুল বাড়ানো ছাড়া আমার কোনো মানে আসলে গত্যন্তর নাই। এটা একটা পার্ট। আর সেকেন্ড হলো যে আরেকটা গ্রুপ অফ পেশেন্টস যায় কিডনির রোগীরা, যারা হয়তো একটু মনে করে যে না ঠিক আছে, আমার দেশের ডক্টররা বললো একটা সিকেডি, আসলে তো এটা একটা ব্রেকিং ব্যাড নিউজ, যে একটা সিকেডি মানে এটা একটা পার্মানেন্ট একটা প্রবলেম, এটাকে তো আসলে রিকভার করা যায় না। তো তখন মানুষরা মনে করে যে কিডনি, ওই যেটা আমাদের ফরহাদ সাহেব বলছিলেন, যে কিডনির কথা শুনলে অনেকেই খুব মানে ভেঙে পড়েন। তো এইটা একটা জায়গা থেকেও অনেক মানুষ আর একবার যায় একটু দেশের বাইরে, যে হ্যাঁ ঠিক আছে, আমার ডক্টর তো বললো ঠিক হবে না, তো চলো যে একবার একটু গিয়ে দেখে আসি কি অবস্থা। এটা একটা গ্রুপ আছে। জি, একই সঙ্গে যদি আমি সম্পূরক প্রশ্ন হিসেবে প্রফেসর নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যে ডায়ালাইসিসকে যদি আমরা একটু ডিসেন্ট্রালাইজ করতে চাই,
সেক্ষেত্রে আসলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের সমন্বিত প্রকল্প চেষ্টার গুরুত্ব কতখানি আপনি মনে করেন? বাংলাদেশের বিগত সরকারে তার একটা প্রজেক্ট হাতে নিয়েছিল, সেই প্রজেক্টটা এখন চলমান। সেখানে প্রতিটা জেলায় এবং ডিস্ট্রিক্ট হাসপাতালে 10 বেডের একটা ডায়ালিসিস সেন্টার, সেটা যদি হয় তাহলে কিন্তু আসলে ডায়ালিসিসটা মানুষের দূরগোড়ায় পৌঁছে যাবে। এছাড়াও আমরা কিন্তু একটা জিনিস চিন্তা রাখি যে আমাদের 18,000 যে কমিউনিটি ক্লিনিক আছে, সেই ক্লিনিকে কিন্তু আমরা স্ক্রিনিং প্রোগ্রাম আনতে পারি। খুব চমৎকার দুটি পরামর্শ কথা বললেন। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ ডক্টর আবু সালেহ আহমেদ এবং ডক্টর ফারহাদ। আমরা আসলে আজকে নিশ্চয়ই ভবিষ্যতে আপনাদের সাথে কিডনি বিষয় নিয়ে আরও কথা বলবো। দেখা হবে আপনাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই বিশ্ব কিডনি দিবসে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি যে সবার জন্য কিডনি চিকিৎসাটিকে সুলভ করার জন্য যে সমন্বিত প্রচেষ্টা দরকার সেটির গুরুত্ব আজকে আমাদের বক্তারা উল্লেখ করেছেন। একই সঙ্গে যে ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টের মতো একটি কঠিন জায়গায় যাওয়ার পূর্বে কিডনি ফাংশনটিকে সমুন্নত রাখার জন্য যে প্রতিরোধের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু আসলে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কাজে আপনার কিডনি সুস্থ আছে কিনা সেটি জানার দায়িত্ব কিন্তু আসলে আপনার নিজেরও। তাই আমরা স্ক্রিনিংয়ের আওতায় এসে আপনার এবং আমাদের কিডনি সুস্থতাকে নিশ্চিত করি, খুব দ্রুত শনাক্ত করি এবং কিডনিকে সুস্থ রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।